আজ যখন 2 দিনে সে সালমানকে দেখেছে, মনে হচ্ছিল কত যুগ পর দেখেছে। নিজের হাতে ভালোবাসার কথা জানিয়ে চিঠি লিখেছে রাত জেগে। আর আজ যখন রুকসানার সাথে সালমানকে, সে আর ভাবতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। দৃশ্য চলে যায় মাতব্বর বাড়ির গুদামঘরে। গুদামঘরে টিমটিমে আলো জ্বলছে। সেই আলোয় বসে হানিফ আর তার সঙ্গীরা বসে তাস খেলছে আর শরাব গিলছে। তারা সবাই টুলছে নেশায়। হঠাৎ সেখানে একজন আগন্তুকের আগমন ঘটে। দরজার আওয়াজ হতেই হানিফ সেদিকে না তাকিয়ে বলল, কে রে? অপর পাশ থেকে আগন্তুক এগিয়ে এসে কষে এক থাপ্পড় বসিয়ে দেন হানিফের গালে। থাপ্পড় খেয়ে হানিফের হুঁশ ফিরে সে ভীত চোখে চোখ বড় বড় করে তাকায় আগন্তুকের দিকে। কান ধরে বসে আছে হানিফ এবং তার সাঙ্গপাঙ্গরা। বড় বাবাকে হানিফ ভীষণ ভয় পায়। যেমন রাগী তেমন কঠোর স্বভাবের। আজ হানিফকে হয়তো মেরেই ফেলবেন পিটিয়ে। ভয়ে ভয়ে হানিফ বলে, বড় বাবা, আর ভুল হবে না, এবারের মতো মাফ করে দেন। মাতব্বর আকন্দ শেখ রাগে গজগজ করতে লাগল। বলল, তোর নামে এতদিন খালি উড়া উড়া নালিশ আইতাছিল, আজ তোরে হাতে নাতে ধরছি, বল কি সাজা দিমু তোরে? হানিফ ভীত গলায় বলে, বড় বাবা, আমারে মাফ করে দেন, আমি আর এমন ভুল করবো না। তুই ভুল না, পাপ করছস। মাতব্বর বাড়ির নাম ডুবাইতে নিছস। তোর বাপ তোরে আমার হাতে দিয়া গেছে যাতে তোরে মানুষের মতো মানুষ করতে পারি, কিন্তু তুই খারাপ পোলাগোলাগে মিশা মদ খরইছস, জুয়া খরইছস। আজ তোরে আমি মাইরেই ফেলামু। হানিফ বড় চাচার পায়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলে, আর করাম না এমন, এবারের মতো মাফ করে দেন বড় বাবা। আকন্দ শেখ রাগে গজগজ করে বলেন, আমার মায়ের পেটের ভাইকেও আমি ছাড়ি নাই, আর তুই তো ভাইয়ের পোলা, যে ভুল করছস তার শাস্তি তো পাইতেই হইব। বলে তিনি মোটা লাঠি নিয়ে কয়েক ঘা বসিয়ে দেন হানিফের পিঠে এবং তার সাথে যারা ছিল তাদেরও পেটাচ্ছেন সমানে। মার খেয়ে মাগো ও মাগো বলে চিৎকার করছে সবাই। এই দৃশ্য আড়াল থেকে কেউ দেখছিল। তার দৃষ্টিতে ক্ষোভ ঝরে পড়ছে। বিড়বিড় করে নিজে নিজে কিছু একটা বলছে যা দূর থেকে শোনা যাচ্ছে না। এদিকে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। রুকু অজু করে নামাজ আদায় করতে বসেছে। সালমান চলে গেছে তাদের বাড়ি সংলগ্ন মসজিদে। মিনিট 20 পরে নামাজ শেষ করে সালমান বাড়িতেই ফিরছিল। তখন সে দেখতে পায় বাবর আজমের আখ ক্ষেতের ভেতরে চাদর মুড়ি দেওয়া একটা লোক দ্রুত পায়ে প্রবেশ করছে। বাবর আজম আখ ফলান। তিনি এই গ্রামের দ্বিতীয় ধনী ব্যক্তি। মাতব্বর বাড়ির 2 বাড়ি পরেই তার বাড়ি, যদিও তিনি সপরিবারে শহরে থাকেন। মাতব্বরের পাকা বাড়ির মতো তার বাড়িঘরও বেশ বড় আর সুন্দর, কিন্তু সেখানে তেমন কেউ থাকে না। পুরো বাড়ি খালি পড়ে আছে। কিছু কর্মচারী রেখেছেন যারা বাড়ির দেখভাল করে। চাদর মুড়ি দেওয়া লোকটাকে এমন হন্তদন্ত হয়ে আক্ষেতের ভেতরে ঢুকতে দেখে সালমানের কেমন যেন সন্দেহ হতে লাগল। গ্রামের যে অবস্থা, সন্দেহ না করে পারা যায় না। সালমানও মাটির রাস্তা থেকে জমিনে নেমে পড়ে। মোটা আইল ভেঙে সে দ্রুত এগোতে থাকে বাবর আজমের আখ ক্ষেতের দিকে। 5-6টা মাঝারি জমিন পেরিয়ে সে পৌঁছে যায় বাবর আজমের আখ ক্ষেতের সম্মুখে। কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু এইখানে পাশাপাশি 20 খণ্ড জমি বাবর আজমের এবং সবগুলো আখ ফলানো, তাই এই জায়গাটা সন্ধ্যার আবছা আলোর থেকে তুলনামূলকভাবে বেশি অন্ধকার। সালমান চিন্তা করে যাবে কিনা সেখানে। তার হাতে কোনো টর্চও নেই, কিন্তু মন বলছে আখ ক্ষেতের ভেতরে ওই ব্যক্তিটি কে তা যাচাই করতে। সালমানের মনের সাথে পেরে ওঠে না। সে লুঙ্গি গিট্টু দিয়ে ঢুকে পড়ে আখ ক্ষেতের ভেতরে। আখগুলো সালমানের উচ্চতা থেকে দ্বিগুণ। বাইরে থেকে যতটা অন্ধকার ছিল, ক্ষেতের ভেতরে তার চেয়ে 4 গুণ বেশি অন্ধকার। এমন গাঢ় অন্ধকারে নিজের হাত পা ও ঠাহর করতে পারছেন না সালমান। কিন্তু সে ছাড়াও যে অন্য কারো উপস্থিতি এখানে আছে তা সে খুব করেই টের পাচ্ছে। সালমান বেশ কিছুক্ষণ খুঁজে চলে, কিন্তু কাউকে অন্ধকারে দেখতে পায় না। তার আফসোস হতে থাকে, হাতে যদি টর্চ থাকত তাহলে। টর্চের কথা মনে হতেই তার মোবাইলের কথা মনে পড়ে। সে শার্টের পকেট হাতড়ে তার নোকিয়া 1100 মোবাইলটা বের করে। তারপর ফ্ল্যাশ অন করে ওইটুকু আলোতেই চারপাশে খোঁজা শুরু করে। আবারও অনেকক্ষণ কেটে যায়। সালমান হাঁপিয়ে উঠেছে। এদিকে তার মোবাইলের চার্জও শেষ হবার পথে। সে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তখন তার হঠাৎ মনে হয় তার পেছনে দিয়ে দ্রুত কেউ ছুটে গেছে। সালমান দ্রুত পেছনে ফিরে তাকায়। পেছনের আখগুলো নড়াচড়া করছে। তার মানে এখানে কেউ ছিল। সালমান সেদিকে পা বাড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। সালমান দাঁড়িয়ে আবারও চারপাশের চোখ ঘুরিয়ে তাকাতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আমরা দেখতে পাই সালমানের পেছনে কিছু একটা দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে।
ভালো করে তাকালে বোঝা যায় এটা সেই চাদর মুড়ি দেওয়া লোকটা। সালমানের ফোন বন্ধ হয়ে গেছে। সে হাঁটুতে ভর দিয়ে ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। চাদর মুড়ি দেওয়া লোকটা ধীর ধীর পায়ে এগিয়ে আসছে সালমানের দিকে। লোকটা নিকটে আসতে আরও স্পষ্ট হয় তার উচ্চতা। মোটা তাজা একটা লোক, উচ্চতার দিক দিয়ে 6 ফিট হবে হয়তো। সালমান উঠে দাঁড়িয়েছে। পেছন থেকে সতর্ক পায়ে এগিয়ে আসছে সেই লোকটা। দানবীয় শরীর, যেন সালমানকে গিলে নেবে। লোকটা চাদর ফাঁক করতেই হাতে দৃশ্যমান হয় চকচকে একটা চাকু। সে চাকু উঁচু করে সালমানের দিকে ওঠাতেই হঠাৎ ক্ষেতের বাইরে থেকে মানুষের শোরগোল শোনা যায়, যেন এদিকে এগিয়ে আসছে তারা। সালমান ভ্রুকুঁচকে তাকায় সেদিকে। টর্চের আলো কিছুটা এদিকে আসছে। পেছনে লোকটাও থমকে দাঁড়িয়েছে। সালমান খেয়াল করে দেখে তার নাম ধরেই ডাকছে তারা। আরও স্পষ্টভাবে শুনলে বোঝা যায় সাব্বির তাকে ডাকছে। সালমান জোরে বলে, আমি এখানে। চাদর মুড়ি দেওয়া লোকটা পিছু পা হয়ে যায়। সালমান ক্ষেতের বাইরের দিকে পা বাড়ায়। ক্ষেত পেরিয়ে সে খোলা জমিনে আসতে দেখতে পায় সাব্বির আরও সাথে কিছু মানুষ নিয়ে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। সাব্বির সালমানকে দেখে জড়িয়ে ধরে বলে, ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? সালমান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার কি হবে? আর তোরা এখানে আসলি কেমনে? সাব্বির বলে, রাত 8:30 বাজে, তোর খেয়াল আছে? তুই বাড়িতে ফিরতেছিলি না, রুকু কাঁদতেছিল। তখন আমি বাইর হই, মসজিদে যাই। পরে সবুজ চাচার কাছে জানতে পারি মাগরিবের পরে হে তোরে দেখছে আখ খেতে যাইতে। এই জন্য আমি মানুষ ডাইকা নিয়ে তোরে খুঁজতে আইসি। হেন তুই হেন কেন আইসুস ভাই? তুই কি জানোস না আমগো গ্রামে কি চলে? বাপ হারাইছে সেদিন, ভাই হারাইতে আর চাই না। সালমান চিন্তা করে চাদর মুড়ি দেওয়া লোকটার কথা বলবে কিনা। পরক্ষণে মত পাল্টায়, না বলবো না, আগে খুঁজে বের করব এই লোকটা কে। সালমান বলে, এমনি আইছিলাম, চল বাড়িতে যাই। সাব্বির আর কিছু বলে না। তারা সবাই জমিন পেরিয়ে মাটির রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই চাদর মুড়ি দেওয়া লোকটা ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে রাগ উপচে পড়ছে। সে হাত মুষ্টিময় করে ভরাট গলায় বলে, তুই বেশি উঠতেছস, তোরে আমি শেষ করবাম। বাড়িতে ফিরতে রুকু কান্না করে ছুটে আসে ভাইয়ের কাছে। সালমান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। ভাইয়া তুই কই গেছিলি? তোকে না বলছি রাতে বেরোবি না, তাহলে কই গেছিলি? না বললা? সালমান কিছু বলতে নিচ্ছিল, তখন ঝাঁঝালো গলায় ফুলওয়ারা বেগম বলে ওঠেন, শনি রেক্কা আনতে গেছিল, চাচারে খাইয়া হে শান্তি হয় নাই, এখন শনি রেক্কা আনতে গেছে আমগো খাওয়ানোর লেখা। সালমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। মা এমন করে বলতে পারল? হাসেম মহাজনও খেকিয়ে ওঠেন, তোরা দাঁড়ায় রইছস কে রে? এখানে কি কেউ মরে গেছে? যা বাই যা। সাব্বির তার ঘরে মাথা নিচু করে চলে যায়। সাথে লোকগুলো যার যার বাড়িতে চলে যায়। হাসেম মহাজন বলেন, ফুলওয়ারা তোমার নবাবজাদারে দুধ দিয়া গোসল করাইয়া বরণ করো। হ্যাঁ তো সিআইডি হয়ে যেতেছে, তোমার নাম উজ্জ্বল করবো। হে। সালমান কিছু বলে না। তার আর ভালো লাগছে না। সে ঘরের ভেতরে চলে যায়। হাসেম মহাজন আরও কিছু বলছিলেন, কিন্তু সে কথা আর সালমান কানে নেয় না। ঘরে এসেই সে হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দেয়। খুব ক্লান্ত লাগছে, কিন্তু তার মাথায় ঘুরপাক খাচ্ছে ওই চাদর মুড়ি দেওয়া লোকটার কথা। সে কে? আর ক্ষেতের ভেতরে গিয়ে গায়েব হয়ে গেল কিভাবে? কি তার উদ্দেশ্য? দৃশ্য চলে যায় মাতব্বর বাড়িতে। হানিফের মা ছেলের গায়ে মালিশ লাগিয়ে দিচ্ছেন আর রাগে গজগজ করছেন। কি অমানুষের লাহানি না মারছে আমার পোলাটারে? ওই কি মানুষ? ইনিও আম করে এই হানে থুয়ে গেছে। আমরা কেমনে আছি আমরা জানি। আহারে আমার পোলাটা, বাজান বেশি কষ্ট হইতেছে তোমার? হানিফ কাতর কণ্ঠে বলে, হ মা, বড় বাবা অনেক মারছে আমারে। হানিফের মা রাগত স্বরে বলেন, মারব না? আমার পোলা এত দেখতে পারে না, এমন পিশাচের মতো মারছে, আল্লাহ গো। হানিফের মা নেকি স্বরে আকন্দ শেখের 14 গোষ্ঠী উদ্ধার করছেন। ময়নামতি তার কক্ষ থেকে সব শুনছেন, তবুও কিছু বলছেন না। হানিফের মা সালেহা বানুর মতো কুটনি আর ঠোঁট কাটরা মানুষ আর একটাও নাই। তিনি খুব কম কথা বলেন তার সাথে। সালেহা যাচ্ছে তাই বলে যাচ্ছে, তবুও তিনি কানে তালা দিয়ে বসে পান চিবুচ্ছেন। হানিফ ইদানিং বিগড়ে গেছে খারাপ সঙ্গে মিশে, তাই আকন্দ শেখ একটু শাসন করেছেন। বড় বাবা হিসেবে এটা ওনার দায়িত্ব, কিন্তু সালেহাকে এটা কে বোঝাবে? দেখতে দেখতে রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটে ওঠে। সকালে সালমানের ঘুম ভাঙে রুকুর ডাকে, এই ভাইয়া উঠ না, কলেজে যাব না, উঠ। সালমান চোখ কচলে উঠে বসে। সে টেনে চোখ খুলতে পারছে না, কিন্তু রুকু তাকে টানছে। উঠ না ভাই, দেখ কত দেরি হয়ে গেছে, ক্লাস মিস হয়ে যাবে আমার। সালমান উঠে কল পাড়ে চলে যায়। রুকু রেডি হয়ে নাস্তা রেডি করছে ভাইয়ার জন্য। সালমান আসতেই তাকে টেনে বিছানায় বসিয়ে বলে, নে খা তাড়াতাড়ি, তোকে সে কখন থেকে ডাকছে কোনো খবর নেই। আমার দেরি হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি খেয়ে চল, কলেজে যাব।
সালমান বাধ্য ছেলের মতো বোনের সাথে নাস্তা খেতে লাগলো। খাওয়া শেষ করে রেডি হয়ে দুজনেই কলেজের জন্য বেরোয়। যদিও সালমানের কলেজ নেই এখন, কিন্তু গ্রামের এমন পরিস্থিতিতে রুকুকে একা কলেজে যেতে দেয় না সে। মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় সালমানের চোখ যায় বাবর আজমের আখ ক্ষেতের দিকে। রাতের কথা মনে পড়তে তার ইচ্ছা হয় সেখানে গিয়ে দেখার, কিন্তু উপায় নেই। রুকুর সাথে আর এখন কলেজে নিয়ে যেতে হবে তাকে। সালমান আর কিছু বলে না। ভাই বোন সারা রাস্তায় এটা সেটা গল্প করে করে যায়। কলেজে প্রবেশ করতেই রুকু চলে যায় তার কক্ষে, আর সালমানের যেহেতু ক্লাস নেই তাই সে চলে যায় কলেজের পেছনে। সেখানে গিয়ে সে বেঞ্চে বসে পড়ে। রুকু ক্লাসে যেতেই এগিয়ে গিয়ে হাবিবার বেঞ্চে বসে, কিন্তু হাবিবা উঠে অন্য বেঞ্চে চলে যায়। আকস্মিক এমন হওয়ায় রুকু হতভম্ব হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার গতদিনের কথা মনে পড়ে। সে মুচকি হেসে বলে, আব সমাজ আয়া তো ইয়ে বাত। হাবিবা অন্য বেঞ্চে মুখ ফুলিয়ে বসে আছে। রুকু সেদিকে যেতেই আবারও হাবিবা উঠে যেতে নিলে রুকু হাত টেনে বসিয়ে দিয়ে বলে, আরে ভাবি কই যাচ্ছ? ভাবি ডাক শুনে হাবিবা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ভাবি মানে? তা নয় তো কি, তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ তা কিন্তু গতকালই আমি টের পেয়েছি। মানে? মানে আবার কি? আমার ভাইয়াকে যে তুমি পছন্দ করো এটা আমি জেনে গেছি। তোমার ভাইয়া মানে? কার কথা বলছো? আরে কার কথা আবার? গতকাল আমার সাথে যাকে দেখে তুমি ফুলে গেলে সেই আমার ভাইয়া। কি? হ্যাঁ। হাবিবা অবাক হলো, চোখে মুখে খুশির ঝিলিক। কি হলো, ভাইয়ার কথা ভাবছ? আমার ভাইয়া কিন্তু অনেক সহজ সরল আর ভালো মনের মানুষ। হাবিবা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। ওরে আমার লজ্জাপতি রে! ইস, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। দূর, কি যে বলো। হাবিবা মুখ টিপে হাসে। হাবিবা আর রুকু দুজনেই এটা সেটা গল্প করতে থাকে। এইভাবে কলেজ টাইম শেষ হয়ে ছুটির ঘন্টায় বেজে যায়। রুকু হাবিবার থেকে বিদায় নিয়ে সালমানের সাথে চলে যায়। যাবার সময় হাবিবা আর সালমানের চোখাচোখি হয়। সালমান মাথা নুইয়ে নেয়, হাবিবাও মুচকি হাসে। পুরো রাস্তায় রুকু বকবক করে গেছে, সালমানকে হাবিবার কথা বলছে, খেপাচ্ছে। সালমান মুচকি হাসছে, যদিও হাবিবার কথা শুনে ভালো লাগছে, তবে ভয়ও হচ্ছে। সে হলো মাতব্বরের মেয়ে, আর সালমান গরিব ঘরের ছেলে। তাদের কি মেলবন্ধন হয়? রুকুর বকবকানি থামছে না। রুকুকে খেপাতে গিয়ে সালমান বলে, হ্যাঁ রে রুকু, আমি তোকে নিয়ে অনেক চিন্তায় আছি। তুই একমাত্র বোন আমার, কিন্তু এত বড় একটা সমস্যা তোর যে আমি অনেক চিন্তায় আছি। রুকু ভ্রুকুচকে বলে, কি সমস্যা ভাইয়া, আর কিসের চিন্তা? সালমান এবার রুকুর দিকে ঝুঁকে বলে, চিন্তা হবে না বল। একটাই বোন আমার, তার বিরাট একটা সমস্যা আছে। সেটা হলো একটাই ঘাড়, তাও আবার তেরা। রুকু মুখ ফুলিয়ে বলে, ভাইয়া তুই আমাকে ইনডিরেক্টলি ঘাড় তেরা বললি? সালমান হাসতে হাসতে বলে, ইনডিরেক্টলি কেন বলবো, আমি সরাসরি বলছি। কি? সালমান হু হু করে হেসে যাচ্ছে। রুকু রাগে গলায় বলে, হাবিবা যখন আমাদের ঘরে আসবে না, তখন আমরা দুই ভাবি ননদ মিলে তোর খবর করব, দেখিস। হ দেখব কি খবর করিস আমার। রুকু হঠাৎ দুষ্টমি মাখা কণ্ঠে বলে, এই ভাইও, আজ আমি একটা কাণ্ড ঘটিয়ে এসেছি। কপাল কুঁচকে তাকায় সালমান। কি করেছিস? আমি না ভাবিকে তোর হয়ে চিঠি দিয়ে এসেছি। সালমান চোখ বড় বড় করে বলে, কি? দৃশ্য দেখতে পাই হাবিবা চিঠিখানা হাতে নিয়ে মুচকি হাসছে। এখন বিকেল 5টা। সালমান সাব্বিরকে সাথে নিয়ে বাবর আজমের আখ খেতে এসেছে। সে কখন? সালমান তন্ন তন্ন করে সবকিছু পরখ করছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। এদিকে সাব্বির হাঁপাচ্ছে বসে বসে। সে এখনও জানে না সালমান তাকে কেন এখানে নিয়ে এসেছে। ওই সালমান না, হইছে, দাঁড়া আসছি। সাব্বির বিরক্তি মুখে বলে, কি খুঁজোস? হেডা অত কস না। 1 ঘন্টা ধরে কি খুঁজতাছস? সালমান কোনো প্রত্যুত্তর করে না। সে একমনে চারপাশ পর্যবেক্ষণ করে যাচ্ছে। অনেক খুঁজেও যখন কিছু পায় না, সালমান তখন হতাশ হয়ে সাব্বিরকে বলে, চল ভাই বাড়ির যাই। না না ভাই, তাই আজকা এন বয়ে তাই, ঠাট্টা করে বলে। সালমান বুঝতে পেরে বলে, ঠিক আছে তুই থাক, আমি যাইকা, বলেই হনহনিয়ে হেঁটে যায়। সত্যি সত্যি সালমানকে চলে যেতে দেখে তার পিছু ছুট লাগায় সাব্বির। তারা দুজনেই আখ ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। সাব্বির একথা ও কথা বলছে, সালমান হু হ্যাঁ করছে। তার মস্তিষ্কে চিন্তাদের ভিড় জমেছে। সাব্বিরের কথা যেন তার কর্ণগোচরে পৌঁছাচ্ছে না। আনমনে দৃষ্টি জমিনে নিবদ্ধ করে হাঁটছিল সালমান। হঠাৎ চোখে পড়ে জমিনে পড়ে আছে কালো পাথরের একটা রূপোর আংটি। সাব্বির আগে আগে হেঁটে যাচ্ছে আর শীষ বাজাচ্ছে। সালমান ঝুঁকে আংটিটা হাতে নেয়। বেশ ভারী, হয়তো দামি হবে। ভালো করে উল্টে পাল্টে দেখছিল আংটিটা। কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। সাব্বির ডেকে ওঠে, কে রে সালমান, না কই গেলি তুই? সে অনেকখানি পথ এগিয়ে গেছে। সালমান পেছন থেকে বলে, আসছি, বলে সেও পা ফেলে এগিয়ে চলে। এদিকে মাতব্বর বাড়িতে
হাবিবা বালিশে মুখ লুকিয়ে আছে, তার লজ্জায় মুড়ি অবস্থা। বালিশ থেকে মুখ তুলে মাথা কাত করে বালিশে রাখে, চোখে মুখে খুশির ঝিলিক। হাত সামনে এনে চিরকুটখানা দেখে আবারও লজ্জায় মুখ লুকায়। দৃশ্যে দেখতে পাই সালমান টেবিলে বই তন্ন করছে, কিন্তু তার লেখা সে ছন্দ পৃষ্ঠাটা পাচ্ছে না। পেছন থেকে রুকু বলে, কিরে, কি খুঁজছিস ভাইয়া? রুকু, আমার খাতায় একটা। সালমান কথা থামিয়ে দেয়। বোনকে কিভাবে বলবে সে হাবিবার জন্য ছন্দ লিখেছে? রুকু গলা কেশে বলে, ছন্দ লেখা পৃষ্ঠাটা। সালমান ভ্রুকুচকে পেছনে ফিরে তাকিয়ে বলে, তুই কেমনে জানলি? রুকুর মুখে দুষ্টুমি হাসি। রুকু, একদম দুষ্টুমি করবি না, দে আমার পৃষ্ঠাটা, আমাকে ফিরিয়ে দে বলেই হাত বাড়ায় সালমান। সেটা যে জায়গায় থাকার কথা সেখানে আছে ভাইয়া। মানে? দেখ রুকু, হেয়ালি করিস না, দে বলছি। কিভাবে দিব ভাইয়া? আমি তো হাবিবাকে দিয়ে দিয়েছি। কি বলে মাথায় হাত দেয় সালমান। রুকু মুচকি হেসে বলে, হ্যাঁ রে ভাইয়া, তুই যে বলদ, জীবনেও তাকে মনের কথা বলতে পারবি না, তাই তো তোর হয়ে আজ চিরকুটে তোর লেখা ছন্দ কাগজটা দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কিছু লিখিনি, কেবল তোর মোবাইল নাম্বারটা নিচে ছোট করে লিখে দিয়েছি বলেই মুখ টিপে হাসে রুকু। সালমানের চোখ বড় বড় হয়ে গেছে। সে রুকুর কান ধরে বলে, কি করেছিস ভূতনি? এটা কেন করলি? বেশ করেছি বলেই মুখ ভেঙচি কাটে। দৃশ্য ফিরে আসে হাবিবার কাছে। হাবিবা বিছানায় শুয়ে চিরকুট মেলে রেখেছে, তার চোখে মুখে খুশির জোয়ার। চিরকুটে লেখা, ওহে অপরিচিতা, শোনো আমার গান, এক মায়াবতী কন্যারে ভালোবেসে দিব এই প্রাণ। মায়াবতীর এমন রূপ করে ছলমল, তারে হারাইতে হবে ভাবলেই আমার চোখ টলমল। সে আর চোখে তাকালে আমার হৃদয় যায় জড়িয়ে, তাকে এই জন্মে না পেলে আমার জীবন যাবে ফুরিয়ে। শ্যামবর্ণা গরণ তাহার মিষ্টি কোমল হাসি, তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নিচে ছোট করে লেখা মোবাইল নাম্বার। হাবিবা কত শতবার যে ছন্দগুলো পড়েছে, এগুলো তার মুখস্থ হয়ে গেছে। হাবিবা টাচ ফোনে নাম্বারটা ডায়াল করে নেয়, কিন্তু রিং করার আগেই কেটে দেয় আবার। তার বুকের ভেতর ডিপ করছে, অজানা অদ্ভুত অনুভূতিরা জেগে বসেছে যেন। বার কয়েক নম্বর ডায়ালে তুলেও সে ফোন করতে পারে না, বারবার মুছে দিচ্ছিল। লাস্টে নিজেকে স্থির করে সে ডায়াল করে সালমানের নম্বর। 2 বার রিং হওয়ার পর কেটে দিতে যাবে, তখনই অপর পাশ থেকে কেউ সালাম দিয়ে উঠল। হাবিবার হৃদস্পন্দন বেড়ে গেছে, শ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে, জিহ্বা যেন আঠার মতো লেগে গেছে, মুখ থেকে একটি কথাও বের করতে পারছে না। হ্যালো হ্যালো করে কোনো প্রত্যুত্তর না পেয়ে সালমান কল কেটে দেয়। কল কেটে দিতেই হাবিবার অভিমান হয়, কেন কেটে দিল? সে আবারও ডায়াল করে যথারীতি সালমান রিসিভ করে হ্যালো হ্যালো করে, কিন্তু হাবিবা যেন মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছে না। আবারও সালমান ফোন কেটে দেয়। হাবিবা বেশ কয়েকবার ফোন করে কথা বলতে ব্যর্থ হয়। সে চাইলেও একটা কথাও মুখ দিয়ে বের করতে পারছে না, তাই নিজের উপরই নিজের রাগ হচ্ছে তার। মানুষ কি সুন্দর প্রেম করে, ফোনে কথা বলে, দেখা করে, কিন্তু তাকে দেখো, সে হ্যালো পর্যন্ত বলতে পারছে না। তার বান্ধবী কবিতা কি সুন্দর তার ভাই হানিফের সাথে প্রেম করছে, কিন্তু সে নিজের উপর বিরক্ত হাবিবা। তখনই ফোনে রিং হয়। স্ক্রিনে ভেসে ওঠে সালমান নাম, যা সে কিছুক্ষণ আগেই সেভ করে রেখেছে। ফোন আসতে রিসিভ করে সালমান বলে, হ্যালো। হাবিবা চুপ। হাবিবা? হাবিবা চমকে ওঠে। সালমান কি করে বুঝল এটা হাবিবা? কি হলো, কথা বলছো না যে? হাবিবার বুকে হাতুড়ি পেটা হচ্ছে, চোখে মুখে লাল আভা ফুটে উঠেছে। কথা বলবেন আমার সাথে? হাবিবা হা করে, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটা সাউন্ডও হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি বলেই সালমান কল কেটে দিচ্ছিল, তখনই হাবিবা বলে, এই না কল কেটো না, আমি কথা বলবো তো। তাহলে এতক্ষণ কেন বলছিলে না? হাবিবা লজ্জায় মিয়ে যায়। সালমান নিশ্চুপ হয়ে আছে হাবিবার কণ্ঠস্বর শোনার জন্য। এদিকে সালমানকে নিশ্চুপ দেখে হাবিবা বলে ওঠে, কি হলো, কথা বলছে না যে? তুমি বলো, কি বলবো? কোনো কিছু বলার নেই? আছে তো, তাহলে বলো। হাবিবা চুপ। আচ্ছা তাহলে রাখছি। এই না কি? আমি তো চিঠিতে বলেই দিয়েছি, আর কি বলবো? আমিও তো ছন্দে বলে দিয়েছি, তাহলে রাখি এখন? না। কেন? কথা বলবো। তাহলে বলো। তারপর হাবিবা আর সালমানের কথোপকথন চলতে থাকে। পরের দিন সকালে রুকু উঠে আজও ডাকছে সালমানকে। সালমান কোনোভাবেই চোখ খুলতে পারছে না। সারা রাত হাবিবার সাথে ফোন আলাপ চলেছে, ঘুম হয়নি, তাই সকালে যেন চোখে ঘুম জেগে ধরে বসেছে। রুকু টেনে তুলে ভাইকে বলে,
চল না ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে, আজ আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। সালমান হুম হুম করছে। না পারতে পারতে রুকু খাবারের টেবিল থেকে পানির জগ এনে সালমানের গায়ে ঢেলে দেয়। হম্বিতম্বি করে উঠে বসে সালমান। এই ভূতনি কোথাকার, কি করেছিস? এভাবে পানি মারলি কেন? ভালো করেছি, সে কখন থেকে তোকে ডাকছি, তুই উঠছিস না কেন? আমি উঠবো না, ঘুমাবো, তুই ভাগ এখন এখান থেকে। না ভাগবো না, তুই উঠবি, নাইলে এবার আমি বালতি ভরে তোকে পানি মারব। সালমান অগত্যা উঠে বসে মুখ ফোলায়। চোখে এখনো ঘুম জেঁকে আছে, কিন্তু এই ভূতনি কিছুতেই আর ঘুমাতে দিবে না। তাই সালমান কোনো মতে উঠে কলের পাড়ে চলে যায়। হাত মুখ ধুয়ে ভাই বোন নাস্তা করে আজও কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে ঢুকে রুকু চলে যায় ক্লাসে, আর সালমান কলেজের পেছনে। কিন্তু আজ কলেজের পেছনে যেতেই সালমান চমকায়, কারণ সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল হাবিবা। আজ সে শাড়ি পরে এসেছে। কচুপাতা রঙের একটা শাড়ি পরেছে আর কপালে একটা লাল টিপ। চোখে লেপেছে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক। তার সামনে যেন আজ অপ্সরাও ফেল। এত মায়াবী লাগছে যে সালমান হুঁশ হারিয়ে একধানে তাকিয়ে থাকে। বেশ খানিক সময় কেটে গেলে হাবিবা গলা কাশে। সালমানের হুঁশ ফিরে তার মুখে মুচকি হাসি। হাবিবাও লজ্জারাঙা মুখ নিয়ে বসে আছে বেঞ্চে। সালমান এগিয়ে গিয়ে বেঞ্চের একপাশে জড়সড় হয়ে বসে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। চটপটে স্বভাবের হাবিবাও যেন আজ নীরবতা বেছে নিয়েছে। না পারতে সালমান বলে ওঠে, দারুণ লাগছে। কাকে? প্রশ্নবোধক চাহনিতে তাকায় হাবিবা। গাছের ডালে হাত দিয়ে ইশারা করে বলে, চড়ুই পাখি ডাকে। হাবিবা মুচকি হাসে। হাসিটাও মাশাআল্লাহ। কার? চড়ুই পাখির। পাখিরাও বুঝি হাসে? নয়তো কি, ওরা হাসেও আবার কাঁদেও। আপনি কিভাবে বললেন এটা? কেন, আমার সামনে বসা পাখিটা তো হাসছে। হাবিবা মাথা নুয়ে হাসে। একপাশ দিয়ে চুল ছিটকে মুখে এসে পড়ে তার। মৃদু বাতাসে চুলগুলো হালকা উঠছে। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সালমান। কেটে গেছে 1 সপ্তাহ। এই কয়দিনে হাবিবা আর সালমানের প্রেম গভীর হয়েছে। গ্রামে তেমন সন্দেহজনক কিছুই আর ঘটেনি। সালমান ও হাবিবার প্রেমে ভুলেই গেছে সেই আংটির কথা, এমনকি ওই দিনে সে চাদর মুড়ি দেওয়া লোকটার কথা। আজ বৃহস্পতিবার। হানিফ আর তার সাঙ্গপাঙ্গরা একটা ফাঁকা ক্লাসরুমে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে হন্তদন্ত হয়ে প্রবেশ করে কবিতা। তাকে দেখেই হানিফ চোখ দিয়ে তার বন্ধুদের ইশারা দিতেই তারা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। হানিফ বলে, ডার্লিং, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে আসছো যে, কিছু কি হয়েছে? কবিতা হানিফের পাশে এসে বসে বলে, তোমাকে একটা কথা বলতে এসেছি। কি জানো? তারপর কবিতা তাকে কিছু বলে। সব শুনে হানিফের মুখ লাল হয়ে যায়। সে রাগে চিল্লিয়ে বলে, সালমান। তারপর 3 তলা থেকে দৌড়ে কলেজের পেছনে যায়। সেখানে সালমান আর হাবিবা বসে গল্প করছিল। হানিফ সেখানে গিয়ে সালমানের কলার চেপে ধরে বলে, শালা, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! মাতব্বর বাড়ির মেয়ের সাথে প্রেম করবি? আজ তোকে মেরেই ফেলব। হাবিবা চিৎকার করে বলে, ভাইয়া, ওকে ছেড়ে দে, ও কিছু করেনি, প্লিজ। হানিফ 2-3টা ঘুষি বসিয়ে দেয় সালমানের মুখে। পাশে দাঁড়িয়ে কবিতা মারপিট দেখছিল আর হাসছিল। এদিকে হই হট্টগোল শুনে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়ে গেছে। রুকুও সেখানে উপস্থিত হয়েছে। সে দৌড়ে এসে হানিফের থেকে সালমানকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। হাবিবা ও হানিফকে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু তারা দুজনেই পারছে না। এদিকে ঘুষি খেয়ে নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সালমানের। হানিফ রুকুর দিকে রাগে চোখে চেয়ে সালমানের দিকে ফিরে তাকিয়ে বলে, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস, তাই না? এবার আমি তোর বোনকে। কথা শেষ করতে পারে না, তার আগে সালমান গায়ের সমস্ত শক্তি দিয়ে হানিফের মুখে ঘুষি মারে। নাক ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে তার। এবার সে গর্জন করতেই তার সাঙ্গপাঙ্গরা সবাই দৌড়ে আসে। রুকু আর হাবিবা তাদের আগলে রাখতে পারে না। সবাই হামলে পড়ে সালমানের ওপর। বেধড়ক মার খায় সালমান। ঠোঁট মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। হাবিবা আর রুকু চিৎকার করে কান্না করছে। সালমানকে আত্মরা করে ফেলে হাবিবার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় হানিফ। রুকু চিৎকার করে কান্না করছে। ভাইয়ার এমন রক্তাক্ত শরীর দেখে তার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গাড়িতে করে হাবিবাকে নিয়ে পৌঁছে গেছে হানিফ। আকন্ত শেখ উঠোনে একটা চেয়ারে বসে ফোন আলাপ করছিলেন। হানিফ টেনে হিঁচড়ে হাবিবাকে গাড়ি থেকে নামিয়ে আকন্ত শেখের সামনে ছুঁড়ে মারে। আকন্ত শেখ রাগে গর্জে উঠে বলেন, হানিফ, তোর সাহস হইল কেমনে? তুই আমার মায়ের গায়ে হাত তুলস? বড় বাবা, মাফ করবেন। হাবিবা যা করছে তা আপনি শুনলে আপনিও তার গায়ে হাত উঠাইতে বাধ্য হইবেন। কি করছে আমার মা? কি কইতে চাস তুই? আপনার মাইয়া ওই ছোট লোকের বাচ্চা হাসে মহাজনের পোলা সালমানের লগে পীড়িত করতেছে। আকন্দ শেখ মেয়ের দিকে তাকাতেই হাবিবা চোখ নামিয়ে নেয়। তিনি জিজ্ঞেস করেন,
কিরে মা, হানিফ কি কয় এডি? তুই বল এটা মিসা। হাবিবা মাথা নিচু করে কাঁদতে থাকে। কি হলো, কথা কস না কেন মা? হানিফ মিথ্যা কইতাছে, বল। হাবিবা ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, ভাইয়া যা কইতাছে সব সত্যি বাবা। আমি সালমানকে ভালোবাসি আর ওরেই বিয়া করতে চাই বলেই অসহায় দৃষ্টিতে তাকায় হাবিবা। আকন্দ শেখের চোয়াল শক্ত হয়, তিনি চিৎকার করে ডাকেন, মোকলেস। দৃশ্য ঘুরে চলে যায় রুকুদের বাড়িতে। সালমানকে কয়েকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে। রুকু ভেজা কাপড় দিয়ে তার ক্ষতস্থান মুছে দিচ্ছে। হাশেম মহাজন ছেলের এহেন কর্মকাণ্ডের কথা শুনে রাগে গজগজ করছেন। তিনি ছেলেকে যাচ্ছে নয় তাই বলে যাচ্ছেন। রুকু নীরবে চোখের পানি ফেলছে, সালমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ফুলওয়ারা বেগম চাপা কান্না করে বলছেন, ওই অলক্ষণে পোলা আমগো আর বাঁচতে দিব না গো। মাতব্বর আমগরে গ্যারাম সারা করব। আল্লাহ, এই অলক্ষণে পোলারে তুমি কেন আমার পেটে দিলা আল্লাহ। সালমান আর সহ্য করতে পারছে না। শরীরের আঘাতের চেয়ে তার মনের আঘাত বেশি পীড়া দিচ্ছে তাকে। রুকু ভাইকে কি বলে সান্ত্বনা দেবে, তার মুখে যেন ভাষা ফুরিয়ে গেছে। তবুও ভাইকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে বলে, ভাই তুই কষ্ট পাস না, মা তো। সালমান রুকুকে থামিয়ে দিয়ে বলে, আমি মায়ের কথা কিছু মনে করি না রে রুকু। আমার মায়া হয় আমার মায়ের জন্য। কি অপয়া একটা ছেলে জন্ম দিয়েছে। আমি মরে গেলে হয়তো মায়ের এই কষ্টটা দূর হবে। সি ভাই, এমন করে কেন বলছিস? কাছের মানুষদের দেওয়া কষ্ট বেশি আঘাতপূর্ণ হয়, এটা আমি জানি। তাই বলে কি মরার কথা বলবি? তুই মরে গেলে আমার কি হবে? বলতে কান্নায় ভেঙে পড়ে সে। জানিস রুকু, কাছের এবং কাছের মানুষ চেনার বোধশক্তি থাকা চাই। এ দুটোতে খেই হারানো যাবে না। আর আমি মরে গেলে তেমন কিছুই হবে না, বরং বাবা মায়ের কাঁধ থেকে বোঝা কমে যাবে। সালমানের দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে সমানে। ভাইয়া শান্ত হ, এভাবে বলিস না। জীবনে চলার পথ যথেষ্ট অমসৃণ, তাই বলে থেমে থাকা যাবে না। দৌড়াও, না পারলে হাঁটো, যদি তাও না পারো তাহলে হামাগুড়ি দিয়ে চলো। তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। মাতব্বর বাড়ির উঠোনে আম গাছের সাথে বেঁধে রাখা হয়েছে সালমানকে। তার পুরো শরীর রক্তে ভেজা, দেখে বোঝা যাচ্ছে তাকে বেধড়ক পেটানো হয়েছে। মাতব্বর আকন্দ শেখের হাতে মোটা লাঠিটা রক্তে ভিজে উঠেছে, সেটা থেকে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি চেয়ারে বসে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছেন। হাবিবা ভেতরের ঘর থেকে চিৎকার করে কান্না করছে। ময়নামতি তাকে তালাবদ্ধ করে রেখেছেন। ফুলওয়ারা বেগম আর রুকু ময়নামতির পায়ের কাছে পড়ে কান্না করছে যাতে সালমানকে ছেড়ে দেয়। হাশেম মহাজন আকন্দ শেখের পায়ে ধরে আহাজারি করছেন, ছেলেকে যেন জানে না মারে। বড় সাহেব, আমি কথা দিচ্ছি, আমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো। আমার পোলারে জানে মারেন না, ছাইরা দেন বড় সাহেব। এবার চলে যাব কিছুক্ষণ আগের মুহূর্তে। সালমান আর রুকু বাইরে চিৎকার চেঁচামেচি শুনে একজন আরেকজনের দিকে তাকায়। তখনই ঘরের ভেতর মাতব্বরের লোকেরা প্রবেশ করে জোর করে সালমানকে টেনে হিঁচড়ে মাতব্বর বাড়ি নিয়ে যায়। তাদের পিছু পিছু হাশেম মহাজন, রুকু আর ফুলওয়ারা বেগমও কান্না করতে করতে যান। মাতব্বর সালমানকে দেখে রাগে গজগজ করতে থাকেন। তারপর জিজ্ঞেস করেন, তুই আমার মাইয়ার লগে প্রেম করস? সালমান ভয়ে ভয়ে রুকুর দিকে তাকায়। রুকু ইশারায় না করে। ফুলওয়ারা বেগম আর হাশেম মহাজনও মাথা দিয়ে না ইশারা করেন যাতে সালমান না বলে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সালমান স্বীকার করে তার আর হাবিবার ভালোবাসার কথা। মাতব্বর আকন্দ শেখ চিৎকার করে ওঠেন, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার লগে? আজকা তোরে মাইরেই ফেলামু। তিনি হুকুম করতেই তার লোক সালমানকে আম গাছের সাথে বেঁধে ফেলে। এরপর প্রথমে মোখলেস, এরপরে হানিফ, এরপর আকন্দ শেখ ইচ্ছামতো বেধড়ক পেটান সালমানকে। হাশেম মহাজন দৌড়ে এসে পায়ে ধরেন আকন্দ শেখের। তিনি লাথি দিয়ে হাশেমকে ফেলে বলেন, খবরদার কইলাম, ছোট লোকের চাঁদ আমার ধারের কাছে পাবি না। রুকু আর ফুলুয়ারা কান্না করতে করতে ছুটে আসে, কিন্তু তাদের আটকে দেয় মাতব্বরের লোকেরা। মা, বাবা, বোন, এমনকি গ্রামের অনেক মানুষের সামনে বেধড়ক মার খেতে থাকে সালমান, কিন্তু ভয় কেউ টু শব্দটি করে না। দৃশ্য ফিরে বর্তমান মুহূর্তে। হাশেম মহাজন কেঁদে কেঁদে ছেলের প্রাণ ভিক্ষা চাচ্ছেন। মা ফুলওয়ারা বেগম ময়নামতির পা আঁকড়ে ধরে কান্না করে ছেলের জীবন ভিক্ষা চাচ্ছেন। সালমান নিভু নিভু চোখে দেখছে তার পিতামাতা তার জন্য আহাজারি করা। সালমানের ঠোঁটে কিঞ্চিত সুখের রেশ ফুটে ওঠে। অনেক হাতে পায়ে ধরে আহাজারি করে অবশেষে মাতব্বর বাড়ি থেকে ছাড়া পায় সালমান, তবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো যে এই গ্রাম ছেড়ে তাকে চলে যেতে হবে এবং সে যেন আর কখনো এই গ্রামে পা না রাখে। বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। সালমান আধমরা হয়ে বিছানায় পড়ে আছে। গ্রামের একজন ডাক্তারকে বাড়ি এনে সালমানের চিকিৎসা করিয়েছেন হাশেম মহাজন।
রাতে রুকু দুমুঠো ভাত সালমানের মুখে দিতে তা কোনো রকমে গিলেছে সে। রুকু ভাইয়ের এমন কষ্টে জর্জরিত হওয়া দেখে সহ্য করতে পারছে না। ফুলোরা বেগম কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছেন। ছেলের হাত পা মুখে হাত বুলাচ্ছেন আর চোখের পানি ছাড়ছেন। হাশেম মহাজন স্তব্ধ হয়ে বসে আছেন। এত শক্ত সামর্থ্য পাষাণ মানুষটার চোখও আজ ভেজা। রুকু ভাইকে খাইয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘণ্টাখানেক পর সালমান চোখ বুঝে নিলে রুকু দরজা ভেরিয়ে তার ঘরে চলে যায়। মাঝরাত, কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে রুকুর। বিছানা ছেড়ে উঠে সে আনমনে ভাইয়ের ঘরের দরজা খুলে। দরজা খুলতে সে চিৎকার করে ওঠে, ভাইয়া! আমরা দেখতে পাই সালমানের নিথর দেহ ছাদের মারইলের সাথে ঝুলছে। পরদিন সকালে মহাজনের ভিটায় কান্নার রোল পড়েছে। রুকু আর ফুলোরা বেগম হাত পা ছুড়ে কান্না করছেন। রুকু বারবার মূর্ছা যাচ্ছে। হাশেম মহাজন হাউমাউ করে কাঁদছেন। তাকে জীবনে একবার কাঁদতে দেখা গিয়েছিল যখন তার মা গত হয়েছিলেন, কিন্তু এরপর আর কখনোই তিনি কান্না করেননি। আর ছেলের বিয়োগে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। উঠোনে পড়ে আচার বিচার খাচ্ছেন আর আহাজারি করছেন। আত্মহত্যা করেছে দেখে পুলিশ এসেছে, তবে তেমন কিছুই তদন্ত করেনি। তারা লাশ না নিয়ে বলে গেছে যেন দাফন করে দেয়। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। সালমানের নিথর দেহ বারান্দার এক পাশে পড়ে আছে। গ্রামের কেউই আসছে না। এমনকি ইমাম সাহেবও বলে গেছেন আত্মহত্যা করা লাশ জানাজা দিবেন না এবং তার মাটিও দেবেন না। নিরুপায় হয়ে সাব্বির, মেম্বর আর হাশেম মহাজন মিলে সালমানের লাশ ধোয়ান। জোহরের আজান দিতে ঝুম বৃষ্টি নেমেছে। গ্রামের মানুষ বলেছে কবরস্থানে সালমানের লাশ দাফন দিতে দেবে না। হাশেম মহাজন একাই ঘরের পেছনে ঝুপ পরিষ্কার করে সেখানে কবর খনন করছেন। দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি থামছে না। ঝড়ের সাথে গুরুম গুরুম ডাক। আজ যেন আকাশও হাউমাউ করে কান্না করছে। রুকু এখনো অজ্ঞান, তার জ্ঞান ফিরছে তো আবার জ্ঞান হারাচ্ছে। ফুলোরা বেগমও মাটিতে পড়ে আছেন। হাশেম মহাজন মেম্বরকে বলেন, লও বাজান, আমার পোলারে নিয়া চল, বেলা গড়ায় যাইতাছে, তার কত কষ্ট হইতাছে। মেম্বর আর সাব্বির লাশের দুই পাশে ধরে হাশেম মহাজন মাঝে ধরেন। লাশ ধরতে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। হয়তো পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ। সালমানের লাশ কবরে নামিয়ে রেখে আস্তে আস্তে বাঁশ দিয়ে তার উপর মাটি দিয়ে দেন তারা। কবর দেওয়া শেষ হতেই সাব্বির আর মেম্বর বলে, চাচা চলেন, ঘরে চলেন। তোরা যা বাপ, আমি আবার পোলার কাছে থাকি, হ্যাঁ একা ভয় করব। মেম্বর আর সাব্বির অনেক জোর করে হাশেম মহাজনকে নিতে পারে না। তিনি ছেলের কবরের মাটি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন আর বিলাপ করছেন, ও বাপ, তোর কষ্ট হইতেছে বাপ, ভয় পাইস না বাবা, তোর কাছে আসি আমি। ও বাপ, বাপ রে, আমগরি সাইরা কই গেলা বাজান? ঘরের ভেতর থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। রুকু কান্না করছে আর ভাইয়ের পরনের কাপড় আঁকড়ে ধরে রেখেছে আর বিলাপ করছে। ভাইয়া তুই ভয় পাইস না, এই দেখ তোর বোন তোর পাশে আছে। ভাইয়া তুই কথা বল, ভাইয়া, ভাইয়া রে কথা বল। একে একে সালমানের শার্ট আঁকড়ে ধরে কথা বলে যাচ্ছে। ফুলোরা বেগম ছেলের জন্য আহাজারি করছেন, বাবা, ও বাবা, তুমি কই গেলা বাজান? মা রেসাইরা আমার বাজান কই গেল? এদিকে মাতব্বর বাড়িতে হাবিবা এখনও জানে না সালমান মারা গেছে। তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। সে কান্না করে যাচ্ছে আর মাকে ডাকছে, ও মা, মাগো, দরজা খুলে দাও না মা, আমি একটাবার সালমানকে দেখতে চাই। ও মা, মা। তখনই বাইরে থেকে কথাবার্তার শব্দ ভেসে আসে। হাবিবা শুনতে পায় সালেহা বানু রসিকতা করে বলছেন, কাইন্দো না মা, তোমার লাং মইরা গেছে, হে তিয়ার আইতো না। হাবিবা চিৎকার করে বলে, আপনি মিথ্যা বলছেন চাচি, এমনটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। হরে মাই, তুই তো আমার রঙ্গিলা লাগস, তোর লগে মিশা কইমু আমি যেটা কইতাছি হাসাই কইতাছি, এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। হাবিবা চিৎকার করে কান্না করতে থাকে। তার বুক ছিঁড়ে যাচ্ছে কষ্টে। সে দরজায় আঘাত করতে থাকে। একসময় ময়নামতি দরজা খুলে দিতেই সে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যায়, কিন্তু বাড়ির বাইরে যেতে পারে না। তার আগেই হানিফ তাকে ধরে ফেলে। হাবিবা চিৎকার করে বলে, ভাইয়া ছেড়ে দে, আমি সালমানকে একটাবার দেখব। চুপ সেমরি, সালমান মরে গেছে। ভাইয়া তুই মিথ্যা বলছিস, আমি মানি না। আমি মিথ্যা নয়, সত্য কইতাছি। না। হাবিবা চিৎকার করে কান্না করতে থাকে। হানিফ তাকে টেনে হিচড়ে ঘরে এনে আবারও দরজা আটকে দেয়। এদিকে ভেতর থেকে চিৎকার করছে হাবিবা, দরজা খুলে দাও, আমি সালমানের কাছে যাব, আমি ওকে একটাবার দেখব, আমি শেষবারের মতো ওর মুখটা দেখতে চাই। কিন্তু ওদের পাষাণ হৃদয় গলে না। হাবিবার আহাজারি শুনেও তারা চুপ করে থাকে।
দৃশ্য চলে যায় সালমানের বাড়িতে। এখন বিকেল 4:30। বৃষ্টি থেমে গেছে। হাশেম মহাজন এখনও ফিরে আসেননি। ফুলওয়ারা বেগমও কাঁদতে কাঁদতে এখন নিস্তব্ধ হয়ে বসে আছেন। রুকু এখনও ভাইয়ের শার্ট জড়িয়ে ধরে বসে আছে। মেম্বর আর সাব্বির বলে, চাচা তো এখনো ঘরে আইল না, চল চাচারে ঘরে নিয়ে আহি। বলেই দুইজন ঘরের পেছনের কবরের পাশে চলে যায়। খানিক বাদে মেম্বর আর সাব্বিরের চিৎকার ভেসে আসে। ফুলওয়ারা বেগম আর রুকু চকিতে উঠে দাঁড়ায়। মেম্বর চিৎকার করে বলে, ও চাচা যান গো। ফুলওয়ারা বেগমের শরীর নেতিয়ে পড়ে, তিনি জ্ঞান হারান। রুকু দৌড়ে ঘরের পেছনে চলে যায়। মেম্বর আর সাব্বির কান্না করছে, তারা দাঁড়িয়ে আছে। সালমানের কবরের ওপর পড়ে আছে হাশেম মহাজনের নিথর দেহ। ছেলের শোকে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার নাকে মুখে রক্ত বেরিয়ে গেছে, কপালের রগ কালো হয়ে গেছে। রুকু বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। 2 বছর পর সন্ধ্যার কিছু পূর্বে ভ্যানগাড়িতে একজন যুবতী মেয়ে হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে বসে আছেন। ভ্যান চালক শ্রীপুর গ্রামের মাটির রাস্তা দিয়ে খুব সাবধানে ভ্যান চালাচ্ছেন। ভ্যানগাড়ি চলতে চলতে গিয়ে থামে মাতব্বর বাড়ির উঠোনে। মেয়েটি ভ্যানগাড়ি থেকে ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ে। পরনে কাঁচা হলুদ রঙের একটা 3 পিস, লম্বা চুল বেনি করা। উঠোনে আকন্দ শেখ বসেছিলেন। মেয়েটিকে ভ্যান থেকে নামতে দেখে তিনি উঠে আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি অথরা আঞ্জুম, শ্রীপুর কলেজের নতুন শিক্ষিকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মা, হ্যাঁ তোমার কথা কলেজের প্রিন্সিপাল আমাকে বলেছেন। কই গো ময়নামতি, দেখো কে আইছে। ময়নামতি ঘর থেকে বেরিয়ে আসেন। দেখো দেখো, কলেজের নতুন শিক্ষিকা শহর থেকে আইছে, যার কথা তোমারে কইছিলাম। প্রিন্সিপাল ফয়েজ আহমেদ বলছিলেন না যে ইনি আমগো বাড়ির থাকবেন কিছুদিন। ময়নামতি সুন্দর হাসি দিয়ে বলে, হ হ কইছিলেন। আকন্দ শেখ বলেন, ইনি আমার সহধর্মিনী, তোমার সুবিধা অসুবিধার কথা তারে বলিও মা। জি আচ্ছা আঙ্কেল। ময়নামতি বলেন, আহো মা, তুমি আমার সাথে আহো। অধরা মিষ্টি করে হেসে ময়নামতির পিছু পিছু ঘরের ভেতরে ঢুকে যায়। ময়নামতি অধরাকে তার ঘর দেখিয়ে দেন। আচ্ছা মা, তুমি বহো, আমি তোমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি। অধরা মাথা নাড়িয়ে সায় দেয়। ময়নামতি চলে যেতে অধরা পুরো রুমটা ভালো করে দেখতে থাকে। সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা ঘর। হাতের তৈরি বিভিন্ন কারুকার্য শোপিস দিয়ে সাজানো কক্ষটি। দেওয়ালে টানানো সুন্দর সুন্দর ওয়ালমেট। পাকার মেঝেতে সুন্দর করে লাল আর সাদা রঙের আলপনা আঁকা। চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরো কক্ষটি দেখছিল অধরা। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই দেখে একটা মহিলা উঁকি ঝুঁকি দিচ্ছেন। অধরা একটু জোরেই বলে, কে ওখানে? মহিলা আমতা আমতা করে বলেন, যে আমি সালেহা বানু। জি আচ্ছা, ভেতরে আসুন। সালেহা বানু হেলে দুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। তারপর বিছানায় বসিয়ে তিনি আগ বাড়িয়ে বলেন, আমি সালেহা বানু, এই বাড়ির মাইজলা পোলার বউ। আপনার কিছু লাগলে আমারে কইবেন। ঠিক আছে আন্টি। সালেহা বানু কপাল কুঁচকে বলেন, আন্টি কয় কেরে? আপা কইবা নইলে ভাবি কইবা, আমার কিন্তু বয়স বেশি না, কম বয়সে বাপে বিয়া দিয়ে দিছেন। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গি করেন। অধরা মুখ টেপে হাসে, তারপর বলে, আচ্ছা ভাবি, ঠিক আছে। সালেহা বানু মহা খুশি। তিনি বলেন, আপা আপনার যা লাগবে আমারে বইলেন, আমি কইরে দেব। ঠিক আছে বলবো। অধরা মিটমিটি হাসছিল। সালেহা বানু চারপাশে চোখ বুলিয়ে বলেন, আপা রাইতে খেয়াল থাকবেন, এই গ্রামে কাকতারুয়া ভূতের আসর আছে। অধরা ভ্রু কুঁচকে তাকায়। মানে? সালেহা কিছু বলতে যাচ্ছিল, তখনই সেখানে ময়নামতি নাস্তা হাতে এগিয়ে আসেন। সালেহা বানু ভুবন ভুলানো হাসি দিয়ে, আচ্ছা তাইলে এখন জায়গা, আবার আমনে আফা, বলেই চলে যান। অধরা মুচকি হাসে। আচ্ছা। ময়নামতি হেসে বলেন, শোনো মেয়ে, সালেহার সাথে বেশি ভাব জমাইতে যাইও না, ওর মুখে মধু আর অন্তরে বিষ। অধরা জিজ্ঞাসুক হয়ে তাকায়। আচ্ছা নাও, নাস্তা করে নাও মা। অধরার সামনে ট্রে রেখে তিনি চলে যান। তিনি চলে যেতেই অধরা চোখ সরু করে তাকায়। তারপর একটা আপেলের পিস হাতে নিয়ে কামড় বসিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত শ্রীপুর এলাকা। আজানের সময় মাতব্বর বাড়ির উঠোনে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছিল। ওয়াসিম একটা লাঠি হাতে হৈ হৈ করে তাড়িয়ে দেয় কুকুরগুলোকে। ওয়াসিম হল মাতব্বর আকন্দ শেখের ভাগ্নে। 2 দিন হয়েছে সে এই বাড়িতে এসেছে। কুকুরগুলো তাড়িয়ে ওয়াসিম মসজিদের দিকে চলে যায়। জায়নামাজে বসে অশ্রু বর্ষণ করছে অতিকায় রোগা একটা মেয়ে।
পেছন দিক থেকে দেখলে বোঝা যায় শরীর কঙ্কালসার। রুগ্ন শরীরে জায়নামাজে বসে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে সমানে। জীর্ণ শীর্ণ শরীর ফোপানোর তালে তালে হালকা দুলছে। মোনাজাত শেষে মুখ ঘুরে তাকাতে পরিচয় স্পষ্ট হয়। এ কাকে দেখা যাচ্ছে? চেহারা মলিন, রুক্ষ খুস্কো চুল, চোখ দুটো দেবে গেছে, চোখের নিচে কালি পড়েছে, গলার হাড় স্পষ্ট দৃশ্যমান। গোলগাল চেহারায় যেন কারো নজর লেগে শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের সামনে দাঁড়িয়ে আছে সালমানের প্রেয়সী হাবিবা। হাবিবা জায়নামাজ ভাঁজ করে রেখে দিয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। চোখ দুটো এখনো ভেজা। জানালা খুলতেই দমকা হওয়ার তালে আধখোলা চুলগুলো উঠতে থাকে। আমরা দেখতে পাই অতীতের কিছু দৃশ্য। সালমানের মৃত্যুর শোকে হাবিবা নাওয়া খাওয়া ছেড়ে দেয়। বাড়ি থেকে পালিয়ে সালমানের বাড়ি ছুটে যায়। ঘরের পেছনের দিকে সালমানের কবরের ওপর লুটিয়ে পড়ে কান্নায়। হাবিবার আহাজারিতে মাতব্বর আকন্দ শেখও ভেঙে পড়েন। সালমানের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করেন। হাবিবাকে বাড়ি ফিরিয়ে আনা যায় না। সে 3 দিন 3 রাত খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সালমানের কবরের পাশে বসে থাকে। একা একা কথা বলে, কখনো হাসে তো কখনো কাঁদে। এই 3 দিন মাতব্বর আকন্দ শেখ অনেক চেষ্টা করেছেন মেয়েকে বাড়ি আনার, কিন্তু কোনোভাবেই পারেননি। রুকুও অনেক চেষ্টা করেছে হাবিবাকে ঘরে নিয়ে যাওয়ার, সে যায়নি। সে একটা কথাই বলতো, আমার সালমান একা ভয় পাবে, আমি কোথাও যাব না তাকে ছেড়ে। 3 দিন পর হাবিবা অভুক্ত আর অঘুমা থাকায় অজ্ঞান হয়ে পড়ে থাকে কবরের ওপর। তখন মাতব্বর আকন্দ শেখ হাবিবাকে বাড়ি নিয়ে যান। এরপর অনেকবার পালিয়ে এসেছে সালমানের কবরের কাছে। আসলে তাকে নেওয়া যেত না। হাবিবার শরীর দিন দিন খারাপ হতে থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ঘুমও পাড়ি জমায় অজানা দেশে। এইভাবেই দিন কাটছিল। একসময় আকন্দ শেখ মেয়ের চিন্তায় পাগল পাগল। তিনি সিদ্ধান্ত নেন মেয়েকে বন্দি করে রাখবেন ঘরে। যেই চিন্তা সেই কাজ। হাবিবাকে বন্দি বানানো হয়। কিন্তু হাবিবাও পণ করে তাকে সালমানের কাছে না নিয়ে গেলে সে খাবে না, ঘুমাবে না, সে মরে যাবে। আসলে সালমানকে হারিয়ে মেয়েটা পাগল পাড়া হয়ে গিয়েছিল। সালমান চলে গেলেও রেখে গেছে হাবিবার জন্য নির্ঘুম রাত, বুক ভরা কষ্ট, আহাজারি, ভালোবাসার মানুষকে এক দণ্ড চোখে দেখার তৃষ্ণা। হাবিবা তখন থেকেই বন্দী। সে খেতে চায় না, জোর করে কয়েক লোকমা গেলানো হয়, তাও বমি করে ফেলে দেয়। ঘুমাতে চায় না, ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়। এইভাবেই কেটে গেছে 2 বছর। হাবিবার শরীরের অবক্ষয় হয়েছে, মনে ধরেছে ক্ষয়। নামাজে বসে সে কেবল সালমানকে একদণ্ড দেখার আকুল আবেদন করতে থাকে আরশের মালিকের কাছে। ফিরে আসব বর্তমানে। হাবিবা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে এক মনে, আর ভাবছে পুরনো দিনের কথা। সেদিন হাবিবা খুব পাগলামি করছিল। স্কুলের পেছনে তেঁতুল গাছটা থেকে পাঙ্কা তেঁতুল খাবে। গাছটা এত উঁচু যে উঠতে উঠতে জীবন ফুরাবে। হাবিবা সালমানের কাছে বায়না ধরল তার এক্ষুনি পাঙ্কা তেঁতুল চাই। সালমানের এমনিতেও উচ্চতা ভীতি, সে উঁচু জায়গা থেকে নিচে তাকালে তার মাথা চক্কর দেয়। কিন্তু ভালোবাসার মানুষের আবদার কি না করা যায়। তাই তো নিজের পরোয়া না করে উঠে পড়ে গাছে। তেঁতুল পেরে যখন নামতে যাবে তখন তার পা কাঁপাকাঁপি শুরু হয়, মাথাও চক্কর দিয়ে ওঠে। কোনো মতে অর্ধেক গাছ বেয়ে নামে। এরপরই চোখে অন্ধকার দেখে। টাল সামলাতে না পেরে নিচের দিকে পড়তে শুরু করে। হাবিবা চিৎকার করতে থাকে। সে চিৎকার সালমানের কানে যায় না। ধপ করে একটা শব্দ হয়, আর হাবিবার সালমান বলে একটা চিৎকার করে। ঘণ্টা খানেক পর সালমানের জ্ঞান ফিরলে দেখতে পায় তার শরীরে কাঁদা পানি লেগে আছে। রুকু আর হাবিবা তার পাশে বসে কান্না করছে। তাদের থেকে জানতে পারে গাছ থেকে সোজা সে খালে পড়েছিল। ভাগ্য ভালো, এই খালে সবসময় পানি থাকে আর কাদায় স্যাঁতসেঁতে। সেবারের মতো সালমান বেঁচে যায়। হাতে সামান্য ছিলে গেলেও আর বিশেষ কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। ওই দিন হাবিবার কি কান্না, কি অনুশোচনা, তার জন্যই সালমানের এমন পরিস্থিতি। কত ব্যথিত হয়েছে হাবিবার হৃদয়। সে বলে, কেন তুমি আমার কথা মতো গাছে উঠতে গেলে? হ্যাঁ বলো, আমি যদি বলি আকাশ থেকে চাঁদ পেরে এনে দাও, তাহলে কি তোমায় তাই দিতে হবে? আমি না হয় অবুঝের মতো আবদার করেছি, তাই বলে তুমি, বলে কান্নায় ভেঙে পড়ে। সালমান সেদিন বলেছিল, ভালোবাসার মানুষের জন্য কেবল আকাশের চাঁদ না, নিজের জীবনটাও দিয়ে দেওয়া যায়। হাবিবা ভাবনা থেকে বেরিয়ে আনমনেই বলে, হ্যাঁ তুমি সত্যি বলেছিলে সালমান, ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিয়ে দেওয়া যায়। তাই তো আমাকে ভালোবেসে নিজের জীবনটাই দিয়ে গেলে, বলেই হু হু করে কেঁদে ওঠে হাবিবা। মেয়েলি কান্নার শব্দ পেয়ে শোয়া থেকে বসে পড়ে অধরা। কে কাঁদছে এই সময়? অধরা উঠে দাঁড়ায়। কান্নার শব্দ অন্য একটা ঘর থেকে আসছে। এত স্পষ্টও নয়, আবার অধিক জোরেও নয়। অধরা ঘরের বাইরে পা রাখতেই এগিয়ে আসেন ময়নামতি।
হাতে তার সন্ধ্যার নাস্তা। তিনি অধরাকে এভাবে বাইরে যেতে দেখে বলেন, কিলো মা, কই যাও? অধরা জিজ্ঞেস করে, আন্টি, আমি কান্নার শব্দ পাচ্ছি, কে কাঁদছে এমন করে? ময়নামতি কিছুটা হকচকিয়ে যান। কই না তো, কেউ কান্দে না। ততক্ষণে কান্নার শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে। অধরা বলে, এক্ষুনি তো কান্নার আওয়াজ আসছিল, আমি যে শুনতে পেলাম। না মা, হয়তো তোমার ভুল হইছে, কেউ কান্দাছে না। আহো ঘরে আহো, তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। অধরা না চাইতেও আবারও কক্ষে চলে যায়। দৃশ্য চলে যায় রুকুদের বাড়িতে। রুকু হাতে ভাতের থালা নিয়ে মায়ের কক্ষে আসে। আমরা দেখতে পাই ফুলওয়ারা বেগমকে ঘরের ভেতরে হাতে পায়ে শেকল পরিয়ে রেখেছে। রুকুকে দেখে তিনি কান্না করে বলেন, আই সুষমা, আমার কটা ভাত দে, খিদা লাগছে। রুকু ভাতের থালা বিছানায় রেখে মায়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। ফুলওয়ারা বেগম ভাতের থালা নিয়ে গপাগপ ভাত গিলতে শুরু করেন। রুকু মায়ের পাশে বসে আছে আর চোখে পানি টলমল করছে। মাকে তৃপ্তি করে না ভাত খাচ্ছে। রুকুর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আমরা ফিরব অতীতে। সালমানের আকস্মিক মৃত্যু, একই দিনে হাশেম মহাজনের ইন্তেকাল গভীরভাবে প্রভাব ফেলেছে রুকু আর ফুলওয়ারা বেগমের মনে। ওই দিন বাবার লাশ ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছিল। ফুলওয়ারা বেগম সেই যে অজ্ঞান হলেন পরদিন হুঁশ ফিরে, কিন্তু তার কথাবার্তা, চালচলন সব অস্বাভাবিক কোনো সুস্থ মানুষের ন্যায় নয়। তিনি পাগলামি করতে থাকেন। স্বামী পুত্রের শোক তিনি সহ্য করতে না পেরে পাগলামো শুরু করেন। যত সময় যায় ধীরে ধীরে তিনি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ফুলওয়ারা বেগমকে ঘরে রাখা যেত না। উনি কখনো পুকুরে পড়ে যেতেন, কখনো রাস্তায় শুয়ে থাকতেন, কখনো তাকে পাওয়া যেত স্বামী আর পুত্রের কবরে পাশে শুয়ে থাকতে। এভাবে অশান্তিতে আর অনিশ্চয়তায় দিন কাটতে থাকল তাদের। হাশেম মহাজন মারা যাওয়ার পর দোকানের হাল রুকু ধরে, কারণ বাঁচতে হলে দুমুঠো ভাত জোগাড় করতেই হবে, আর তার জন্য টাকা প্রয়োজন। মায়ের পাগলামো বাড়ায় মাকে সকালে দুমুঠো ভাত খাইয়ে সে দোকানে চলে যায়। সন্ধ্যার আগে বাড়ি ফিরে মাকে গোসল করায়, ভাত খাওয়ায়। সন্ধ্যার পর যতক্ষণ দোকান খোলা থাকে মেম্বর দেখে রাখে। মেম্বর এখনও তাদের দোকানেই থাকে। রুকুর আর পড়া কন্টিনিউ করা হয়নি। বাপ ভাই ছাড়া এতিম একটা মেয়ে 2 বেলা ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয়। তার উপর গ্রামের লম্পট ছেলেগুলো সারাক্ষণ উত্ত্যক্ত করে। শুধু ছেলে নয়, হাটের বুড়ো ধামরাগুলো কম নয়, এক একটা হাড়ে বজ্জাত। মাকে নিয়ে দুঃখ সুখের সংসার চলে রুকুর। এই তো এভাবেই কেটে গেছে 2 বছর। ফিরছি বর্তমানে। রুকু তৃপ্তি নিয়ে দেখছে মায়ের ভাত খাওয়ার অপরূপ দৃশ্য। মাকে সারাদিন অভুক্ত থেকে রুকুর অপেক্ষা করা লাগে। এদিকে দোকানে ভিড় থাকে সর্বক্ষণ। না বাবা থাকতে তেমন বেচাকেনা হতো না। কষ্ট করে বাবা 2 পয়সা রুজি করত। এখন আলহামদুলিল্লাহ দোকানে ভিড় লেগেই থাকে, তবে সেটা একমাত্র রুকুর জন্য। ওই যে মেয়ে মানুষ, অসভ্য ইতরগুলো ওত পেতে থাকে সবসময়। এসবের মধ্যে রুকু টিকে আছে কেবল মায়ের দিকে তাকিয়ে। মাকে এভাবে বেঁধে রেখে যেতে রুকুর হৃদয় কাঁপে, কিন্তু উপায় নেই। মাকে খোলা রেখে গেলে আর খুঁজে পাওয়া মুশকিল। কখন কোন দুর্ঘটনা ঘটায় বলা যায় না। রুকুর ভাবনার মাঝে এক লোকমা ভাত ফুলওয়ারা বেগম মেয়ের মুখের দিকে বাড়িয়ে দেন। লালা, হা কর রুকু। রুকুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ 2 বছর ধরে মায়ের হাতে খায় না, এমনকি মা আগের মতো কথাও বলে না। আজ মা খাইয়ে দিতে চাইছে। রুকু হা করে ভাত মুখে নেয়। ফুলওয়ারা বেগম বলেন, খা খা, তাড়াতাড়ি খা। সালমান কই? হেরা ডাক, ভাই বোন মিল্লা খাবি নে? তোর বাপে কই? ভাত দিছস তা গো? রুকুর চোখ দিয়ে উপচে পানি পড়ছে। ফুলওয়ারা বেগম উত্তরের আশায় চেয়ে আছেন। রুকু কোনো রকমে ভাত গিলে নিয়ে বলে, হ্যাঁ মা, বাবা আর ভাইয়া খেয়ে ঘুমিয়ে গেছে। ফুলওয়ারা বেগম খুশি হন। রুকুর মুখে আরেক দলা ভাত দিয়ে দিতেই রুকু হা করে ভাত মুখে নেয়। কেটে গেছে প্রহর। এখন রাত আনুমানিক 11টা। বড় জমিনটার উপরে দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে থাকা কাকতারুয়াটা। হঠাৎ সেটি নড়ে ওঠে। আমরা দেখতে পাই কাকতারুয়াটির শরীর নড়চড় করছে। ধীরে ধীরে সেটি স্থান পরিবর্তন করা শুরু করে। অতপর কাকতারুয়াটি চলতে শুরু করে। থানার বড় বাবু বাড়ি ফিরে গোসল দিচ্ছেন। আজ বাড়িতে বউ নেই, দেশের বাড়ি চলে গেছেন। বাড়ি সম্পূর্ণ একা। গোসল শেষে তিনি বেরিয়ে আসতেই কাজের বুয়া আম্বিয়া ভাত দিয়ে যায়। ভাত খেয়ে তিনি সোজা আম্বিয়ার থাকার ঘরে চলে যান। বাড়িতে বউ নেই, এই সুযোগে তো কাজে লাগাতেই হয়। আম্বিয়ার কক্ষ থেকে আম্বিয়া আর বড় বাবুর ফুসুর ফাঁসুর শোনা যাচ্ছে আর খিলখিল করে হাসি। এদিকে ঘরের দরজা ক্যাচক্যাচ আওয়াজে আস্তে আস্তে খুলতে থাকে। বড় বাবু তখন আম্বিয়ায় মত্ত। ঘরের দরজা খুলতে দৃশ্যমান হয় ভয়ঙ্কর সেই কাকতারুয়াটি। তাকে দেখে ক্রোধিত আর হিংস্র মনে হচ্ছে। সে ধীরে ধীরে বড়বাবুর কক্ষের দিকে এগোতে থাকে। বড়বাবুর ঘরের দরজা ফাঁক করে সে ভেতরে প্রবেশ করে।
বড়বাবু হুঁশে নেই, কিন্তু হঠাৎ আম্বিয়ার চোখ বড় বড় হয়ে যায়। ডিম লাইটের আলোতে ভয়ঙ্কর কাকতারুয়াকে দেখে তার চোখ ফেটে যাবার জোগাড়। তার জবানে যেন কেউ আঠা লাগিয়ে দিয়েছে, মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না। সে রীতিমতো কাঁপছে। বড়বাবু বলেন, কিরে আম্বিয়া, তুই কাঁপতেছিস কেন? আম্বিয়া চোখ বড় বড় করে চেয়ে আছে আর কাঁপছে। বড়বাবু এবার পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তিনি চিৎকার দিয়ে ওঠেন, তারপর ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। কাকতারুয়াটি অর্ধনগ্ন আম্বিয়ার দিকে ভয়ানক চাহনি দিতেই সে চিৎকার করে ফিট খেয়ে যায়। বড়বাবু ঘর থেকে বেরিয়ে প্রাণপণে ছুটছেন। তিনি ছুটতে ছুটতে একটা দোকানের পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। তিনি মুখে হাত দিয়ে নিঃশ্বাসের শব্দ লুকানোর চেষ্টা করছিলেন। এদিকে আমরা দেখতে পাই কাকতারুয়াটি তার পেছনে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। পেছনে কারো উপস্থিতি অনুভব করতেই ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকান বড়বাবু। পেছনে কাকতারুয়াকে দেখে চিৎকার করবেন, তখনই কাকতারুয়া হামলে পড়ে বড়বাবুর ওপর। ধস্তাধস্তি করেও ছাড় পায় না সে। তাকে টেনে হিচড়ে নিয়ে যায় পাশের একটা দোকানের ভেতরে। তারপর দড়ি দিয়ে বেঁধে ফেলে বড়বাবুকে। মুখে পেঁচিয়ে দেয় দোকানে পাওয়া একটি নোংরা ন্যাকড়া। বড়বাবু হুম হুম করছেন, এর বেশি আওয়াজ করতে পারছেন না। কাকতারুয়াটি দোকান এলোমেলো করতে থাকে, হয়তো সে কিছু একটা খুঁজছে। অবশেষে সে তাণ্ডব বন্ধ করে থেমে যায়। তার মানে কাঙ্ক্ষিত বস্তুটি সে পেয়ে গেছে। আমরা দেখি তার হাতে চকচক করছে একটা ব্লেড আর ধারালো ছুরি। ব্লেডটা হাতে নিয়ে সে ধীরে ধীরে বড়বাবুর দিকে এগোতে থাকে। বড়বাবু হু হু করছেন, কিন্তু আওয়াজ হচ্ছে না। সে ব্লেড দিয়ে এবার বড়বাবুর শরীরে জখম করতে থাকে। বড়বাবুর নাদুস নদীর শরীর থেকে টকটকে লাল রক্ত বেরোচ্ছে। চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ করতে পারছেন না। শরীরে ব্লেড দিয়ে কয়েকশো আঁচড় কাটার পর এবার সে তুলে নেয় হাতে ছুরি। একটা মোমবাতি জ্বালিয়ে নেয় দিয়াশলাই দিয়ে। তারপর ছুরির আগা আগুনে পুড়িয়ে গরম করতে থাকে। একসময় ছুরির আগা টকটকে লাল রং ধারণ করলে সেটা নিয়ে এগোতে থাকে বড়বাবুর দিকে। বড়বাবু চেয়ার দিয়ে শব্দ করার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ করার চেষ্টা করছেন, কিন্তু আওয়াজ হচ্ছে না। কাকতারুয়াটি গগন কাঁপিয়ে এক হাসি দেয়। তার হাসিতে রাতের পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়াউড়ি করতে থাকে। বড়বাবুর কলিজা শুকিয়ে যায় এমন ভয়ানক সেই হাসির শব্দে। কাকতারুয়া বড়বাবুর হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে নেয়। গরম তাতানো ছুরি হওয়ায় মরণ যন্ত্রণা ভোগ করেন বড়বাবু। চোখ ফেটে রক্ত বেরোবে এমন অবস্থা। কাকতারুয়াটি এবার ধীরে ধীরে হাতের একটা একটা আঙুল কাটতে শুরু করে। এভাবে নারকীয় যন্ত্রণা দিয়ে সে সবগুলো আঙুল কেটে ফেলে। এরপর সে ছুরিটি নিয়ে এগোতে থাকে বড়বাবুর চোখের দিকে। বড়বাবু যেন যন্ত্রণায় কাতরাতেও ভুলে গেছেন। এরপর গোঙানোর আওয়াজ প্রবল হয়। বড়বাবুর চোখ দুটো গেলে দেয় গরম ছুরি দিয়ে। তারপর মুখে কাপড় খুলে দেয়। বড়বাবু বাঁচার শেষ প্রচেষ্টা চিৎকার করেন, কিন্তু তা খুবই ক্ষীণ হয়। বড়বাবু হয়তো নিজের আওয়াজ নিজেই শুনতে পাননি এমন। এবার কাকতারুয়া বড়বাবুর জিভ টেনে ধরে। বড়বাবু ছটফট করছেন, বাঁচার আকুতি নিয়ে গোঙাচ্ছেন। চোখ দিয়ে রক্ত গড়িয়ে ভেসে যাচ্ছে গাল। তবুও শেষ নিস্তার মিলে না তার। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হয়। মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। বড়বাবুর পুরো শরীর রক্তে মাখামাখি। তিনি গুনে গুনে নিঃশ্বাস নিচ্ছেন এখন। এত নারকীয় যন্ত্রণা ভোগ করেও যে টিকে আছেন, এটাই অবাক করা বিষয়। এবার কাকতারুয়াটি ছুরি হাতে শক্ত করে ধরে বড়বাবুর দুটো ঠোঁট কেটে ফেলে। বড়বাবু গুঙিয়ে ওঠেন। এরপর বড়বাবুর বুকে লাগাতার কোপাতে থাকে। কোপানোর ফলে বুক ফালা ফালা হয়ে যায়। পেট ফুটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। বড়বাবু এক নারকীয় যন্ত্রণা ভোগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার কাকতারুয়াটি বাঁধন খুলে বড়বাবুর পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। সে হাট পেরিয়ে মেঠো পথ ধরে সেই বড় জমিনটার দিকে টেনে নিয়ে যাচ্ছে বড়বাবুর নিথর দেহ। এতক্ষণ এক অকল্পনীয় নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয় মিম্বর। ধস্তাধস্তি আর চিৎকারের শব্দে ঘুম ভাঙে তার। এরপর দোকান থেকে বেরিয়ে এসে ইরফান ভাইয়ের দোকানে আওয়াজ শোনা যায়। চোর ডাকাত মনে করে সে পা টিপে টিপে এগিয়ে আসে, কিন্তু যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে জলজ্যান্ত এক কাকতারুয়া, এবং সে থানার বড়বাবুকে নারকীয়ভাবে অত্যাচার করছে। এসব কিছু সে লুকিয়ে দেখছিল গাছের আড়াল থেকে। কাকতারুয়া চলে যেতেই সে বেরিয়ে আসে রাস্তায়। দৃশ্য চলে যায় বড় জমিনের ওপর। বড় জমিনে বড়বাবুর লাশ পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়। কাকতারুয়াটি গগন কাঁপিয়ে এক হাসি দেয়। এরপর আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এক কাকতারুয়া, ধ্বংসযজ্ঞের আয়োজনের প্রহর শুনি সারাবেলা। বাস্তবতার শিকলে বাঁধা আমার পা। আগাছার মতন জীবন বয়ে বেড়ায় সারাক্ষণ। চোরাবালিতে ডুবে গেছে মন। ধ্বংসযজ্ঞের আহ্বায়ক ছিল আমারই আপনজন। ভোরের আলো ফুটেছে সেই কখন। অগ্রহায়ণ মাস ধান পেকেছে।
কৃষকেরা ভোর থেকে ধান কাটতে শুরু করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। ভোরের আবছা আলোয় লুঙ্গিতে গিট্টু দিয়ে, মাথায় গামছা আর হাতে কাঁচি নিয়ে কৃষকেরা জমিনের আইল ধরে হেঁটে যাচ্ছেন। বড় জমিনের পাশের ক্ষেত ইয়াকুব আলীর। তিনি তার 3 ছেলেকে নিয়ে ধান কাটার জন্য এসেছেন। কিন্তু হঠাৎ তার চোখ যায় বড় জমিনটার দিকে। সেখানে পড়ে আছে একটা ক্ষতবিক্ষত লাশ। পরিচিত দৃশ্য হলেও এমন ক্ষতবিক্ষত লাশ এর আগে দেখা যায়নি। ইয়াকুব আলী ভয়ে হাঁক পাড়েন। তার হাঁক শুনে পাশের জমিনে ধান কাটারত কৃষকেরা দৌড়ে আসে। এরপর তারা লাশটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে কার লাশ এটা চিনে যাচ্ছে না। হাতের একটা আঙুলও আর নেই, সবগুলো কেটে ফেলা হয়েছে। ঠোঁট, জিহ্বা, চোখ কিছুই আর অক্ষত নেই। পুরো শরীর, মুখ রক্তে মাখামাখি। কে এই লোক চেনাই মুশকিল। কৃষকেরা দৌড়ে মাতব্বর বাড়ির দিকে ছুটে যান। মাতব্বর আকন্দ শেখকে জানাতে হবে ব্যাপারটা। মাতব্বর আকন্দ শেখ ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়ছিলেন আর উঠোনে পায়চারি করছিলেন। রাতে ওনার ভালো ঘুম হয় না। একমাত্র মেয়ের এমন দুর্দশা তিনি সহ্য করতে পারছেন না। মেয়ের শোকে তারও চোখের ঘুম হারাম হয়ে গেছে। মাতব্বর পায়চারি করছিলেন, তখনই গ্রামের একটা ছেলে ইলিয়াস দৌড়ে এসে ডাকে, মাতব্বর চাচা বাড়িত নি? মাতব্বর এগিয়ে গিয়ে বলেন, কিরে বেটা, কি হইছে? চাচা, আপনি বড় জমিনে আহেন, ওইখানে একটা লাশ মিলছে, তয় চিনিবার উপায় নাই, এটা কিডার লাশ? লোকটা চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছিল। ঘুম ভেঙে যায় ওয়াসিমের। সে বাইরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইলিয়াস বলে, ভাইজান, খুন হয়েছে গ্রামে। ওই কাকতারুয়া ভূতে আরেকজনে বাইরা লেছে। ওয়াসিম ভ্রু কুচকে তাকায়। কাকতারুয়া ভূত মানে? আকন্ত শেখ বলেন, ভাগ্নে চল, আমগো বড় জমিনটার ওইখানে যাইতে হইব। এরপর ওয়াসিম, আকন্ত শেখ ও ইলিয়াস ছুটে চলে বড় জমিনটার দিকে। ততক্ষণে পুরো গ্রামে জানাজানি হয়ে গেছে। গাদাগাদি করে মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। প্রায় 15 মিনিট পর আকন্ত শেখ আর ওয়াসিম ভিড় ঠেলে লাশের দর্শন পায়। ইস, কি বিভৎস দেখাচ্ছে! কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন নৃশংসভাবে হত্যা করবে না। এটা নিশ্চয়ই ওই কাকতারুয়ার কাজ। আকন্ত শেখ আফসোসের সুরে বলেন, আহারে, কার ঘরের বাত্তি জানি নিব্বা গেল, আহারে। সকাল 10টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন কনস্টেবল হাবিবুর। লাশ দেখে চেনার উপায় নেই এটা কার লাশ। ঘটনাস্থলে ভিড় অনেকখানি কমে এসেছে। পুলিশের কিছু সদস্য খুঁটিনাটি পর্যবেক্ষণ করছে। তখনই সেখানে একজন দৌড়ে আসে। তাকে দৌড়াতে দেখে হাবিবুর জিজ্ঞেস করেন, কি মিয়া, কি হয়েছে তোমার? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে, বাবু, সর্বনাশ করছে। ওই যে লাশটা দেখতেছেন না, ওইটা থানার বড় বাবুর। দূর, কি কর মিয়া, মাথা ঠিক আছে তো তোমার? হ বাবু, আপনি হাটে চলেন, এইখানে আরও খবর পাইবেন। হাবিবুর কয়েকজন পুলিশকে লাশ থানায় নিয়ে যাওয়ার কথা বলে তিনি হাটের উদ্দেশ্যে রওনা দেন। মাতব্বর আকন্ত শেখ আর ওয়াসিমও হাবিবুর রহমানের পেছনে পেছনে হাটের দিকে যান। হাটে গিয়ে তারা এখানেও ভিড় দেখতে পান। দোকানি ইফানের দোকানের সামনে ভিড় জমে আছে। হাবিবুর হুঙ্কার দিতেই ভিড় পাতলা হয়ে যায়। এগিয়ে গিয়ে দেখেন দোকানের ভেতরে লঙ্কা কাণ্ড চলেছে। সবকিছু ভাঙাচোরা আর এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর পুরো দোকানের ভেতরে রক্তে মাখামাখি। দোকানি ইফান ভয়ে কাঁপাকাঁপি করছে। দেখেই বোঝা যাচ্ছে গতকাল রাতে তার দোকানের ভেতরেই খুন হয়েছে। এখন না তাকেই খুনি মনে করে সবাই। ভয় সে নিজের দোকানের এমন অবস্থা দেখেও কাঁদতে পারছে না বা আহাজারি করতে পারছেন না। হাবিবুর হাঁক দিয়ে বলেন, এই দোকানের মালিক কেডায়? ইফান ভয়ে ভয়ে বলে, বাবু, আমি। ও, তুমি কাল রাইতে কই আসিলা? বাবু, রাইতে তো বাড়িতে ছিলাম, দোকানপাট সব রাইতে 8টার ভিতরে বন্ধ করে যাই আমরা। ঠিক কইতেছ তো, নাকি এই খুন তুমি করছো? ইফান ভয়ে কান্না করে দিয়ে বলে, বাবু, জীবনে একটা পিঁপড়াও মারি নাই, আমনে আমারে মানুষ খুনি কইতেছেন? হয়েছে, কান্দা বন করো। এই রাইতে এই ঘটনা হইতে কেউ দেখছিল? সবাই না না করে ওঠে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কেউ দেখো নাই? সবাই গমগম স্বরে নিজেদের মধ্যে কানাঘুষা করছে। তখনই ইফান বলে ওঠে, বাবু, মেম্বর তাই ওই দোকানে রাত্রিরে। মেম্বর পাশে দাঁড়িয়েছিল, তার নাম নিতে সে ভয় পেয়ে যায়। হাবিবুর বলেন, কিরে মেম্বর, তুই কি দেখছিলি, বল তো দেখি। বাবু, আমি কিছুই করি নাই, সত্যি কইতাছি, আমি এসবের কিচ্ছু জানি না। শালা, রিমান্ডার নিয়ে ডিম থেরাপি দিলে ফরফর করে সব কবি, তাই ভালোই ভালোই কয়েলা কইতাছি, নাইলে ভালো হইতো না। মেম্বর ভয়ে ভয়ে বলে, না না বাবু, আমি কইতাছি সব। এরপর মেম্বর গত রাতে যা যা দেখেছে সব বলতে শুরু করে। তার কথা শুনে সবার কলিজার পানি শুকিয়ে যায়। এত বছর কাকতারুয়ার শিকার হওয়ার পর লাশ দেখেছেন, কিন্তু কেউ শিকার হওয়ার দৃশ্য দেখেনি।
গমগমে আওয়াজে পুরো হাট উত্তাল। হাবিবুর থামিয়ে দিয়ে বলেন, সত্য কইতাছিস নাকি মিথ্যা কাহিনী বানাস? না বাবু, সত্যই কইতাছি, কসম। ওয়াসিম বলে, এসব গাঁজাখড়ি গল্প আপনি বিশ্বাস করছেন? ভূত বলতে কিছুই নেই, এইসব বানোয়াট। আপনি ওকে হাজতে নিয়ে ভালোভাবে জিজ্ঞেস করুন। আমার মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে। মেম্বর কাঁদো কাঁদো গলায় বলে, আমি সত্য কইতাছি ভাইজান, বিশ্বাস করেন, কসম। ওয়াসিম কিছু বলতে চাইছিল, তাকে থামিয়ে দিয়ে আকন্দ শেখ বলেন, ভাগ্নে, তুমি এসব বুঝতা না, মাইতো না এসব। এ গ্যারাম অভিশপ্ত, এখানে কাকতারুয়ার ভূত হাসাই আছে, অনেকেই দেখছে। কি গো, তোমরা কথা কও না কেরে? সবাই হ করে সায় দেয় মাতব্বরের কথায়। ওয়াসিম বিশ্বাস করে না কিছুই, তার সন্দেহ হতে থাকে। দোকানে সার্চ করে বড় বাবুর 10টি আঙুল এবং ঠোঁট পাওয়া গেছে। সবকিছু জড়ো করে থানায় পাঠানো হয়েছে।